নমস্কার, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12 এর প্রথম কবিতা, সিলেবাসের প্রথম কবিতা রূপনারায়ণের কুলে, রবীন্দ্রনাথ ঠাকুর। মনে রাখতে হবে কবিতাটার নাম কিন্তু রূপনারায়ণের কুলে, রূপনারায়ণের কুলে নয়, এটা অনেকেই ভুল করে। আচ্ছা, এই কবিতাটি সম্পর্কে আলোচনার আগে আমরা ছোট্ট করে এই কবিতাটি রচনার একটা প্রেক্ষাপট জেনে নেব। এই কবিতাটি রচনার প্রেক্ষাপট দুটি গ্রন্থে পাওয়া যায়। প্রথমটি রানীচন্দ্রের আলাপচারী রবীন্দ্রনাথ গ্রন্থে এবং দ্বিতীয়টি একত্রে রবীন্দ্রনাথ অমিতাভ চৌধুরীর গ্রন্থে। আমরা জানি রবীন্দ্রনাথ মারা গিয়েছিলেন 7ই আগস্ট 1941 সাল, আর এই কবিতাটি লেখা হয়েছিল 13ই মে ওই সালে, অর্থাৎ মৃত্যুর কিছুদিন আগে। রবীন্দ্রনাথ তখন রোগশয্যায় শান্তিনিকেতনে শুয়ে আছেন উদয়ন গৃহে। তার কিছুদিন আগেই রবীন্দ্রনাথের শেষ জন্মোৎসব পালিত হয়েছে মহা সমারোহের সাথে শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ একটি গান লিখেছিলেন সেই উৎসবে, লিখেছিলেন হে নূতন দেখা দি কারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। যা হোক, 13ই মে রবীন্দ্রনাথ অত্যন্ত অসুস্থ, বিছানায় শুয়ে আছেন উদয়ন গৃহে। গভীর রাত, তিনি মনোনিবেশ করতে পারছেন না, খুব ছটফট করছেন। হঠাৎ তার ঘুম ভাঙে ঠিক 3:15। তার বিছানার পাশে যারা সেবক সেবিকারা রবীন্দ্রনাথের দেখাশোনা করতেন তারা কাগজ কলম রাখতেন। তার আশেপাশে, রবীন্দ্রনাথের আশেপাশে যারা ছিলেন তাদের ডেকে রবীন্দ্রনাথ বলতেন, তিনি কবিতা বলে যেতেন আর তারা সেই কবিতাগুলো লিখে রাখতেন। রবীন্দ্রনাথ কিছু লাইন আওড়ে গেল, যেন তার নিঝড়ের স্বপ্নভঙ্গ হলো। ঘুম থেকে উঠে রবীন্দ্রনাথ বলতে শুরু করলেন, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এই জগৎ স্বপ্ন নয়। তার মনে হলো এই জগৎ খুব বাস্তব, এই জগৎ দুঃখের তপস্যা, এই জগৎ খুব কঠিন, কঠোর, সত্যের জগৎ। কিছু লাইন আওড়ে গেলেন এবং তার পাশে যারা ছিলেন সেই কবিতার লাইনগুলো একটি কাগজে লিখে রাখলেন। হঠাৎ এই লাইনগুলো বলতে বলতে রবীন্দ্রনাথের শরীর ভীষণ খারাপ হয়ে যায় এবং রবীন্দ্রনাথ আর লিখতে পারছে না। রবীন্দ্রনাথ এর শরীর ক্রমশ ক্লান্ত হয়ে উঠছে। রবীন্দ্রনাথ শুয়ে পড়লেন, গভীর নিদ্রা তাকে গ্রাস করল। রানীচন্দ্র যখন পরের দিন সকালবেলা তার ঘরে গেলেন, তখন তিনি ঘুম থেকে উঠলেন, হাত মুখ ধুলেন, কফি খেলেন। তারপরে রানীচন্দ্র যখন ওই রাত্রিবেলা তার লেখা কাগজটি দেখালেন, তখন বললেন যে বাকিটি লেখো, বাকি অংশটা লেখো। রানীচন্দ্রকে আবার শেষ স্তবক বলেন। রানীচন্দ্র ওই কবিতাটির শেষ স্তবক রবীন্দ্রনাথের থেকে শুনে শুনে লিখে নিলেন। এভাবেই রচিত হলো একটি ভোরের কবিতা, জাগরণের কবিতা, স্বপ্নহীন বাস্তব সত্যের কবিতা। তৈরি হলো এক অমর সৃষ্টি, রূপনারায়ণের কুলে। এই কবিতাটি লিখবার পর রবীন্দ্রনাথ রানীচন্দ্রকে কিছু কথা বলেছিলেন। সেই কথার মধ্যে দিয়ে ফুটে ওঠে এই কবিতার প্রেক্ষাপট ও বিষয়বস্তুর সামঞ্জস্য। বলেছিলেন, আসল কথাটা কি জানিস? রাত্রি হচ্ছে ঘুমে, স্বপ্নে, অন্ধকারে জড়িত। এই স্বপ্ন মানুষের বুদ্ধিকে দুঃখ দিয়ে বেড়ায়। এই কুহেলিকা যখন সরে যায় তখনই দেখা যায় সত্যের রূপ। আমরা রাত্রিবেলায় থাকি সেই কুহেলিকায় আচ্ছন্ন হয়ে। সকাল চাই কেন? কেন থাকি ঘুমে ভোরের আলোর জন্য উদ্গ্রীব হয়ে? ভোরের আলো আমাদের প্রাণে আশ্বাস এনে দেয়, পৃথিবীর সত্যরূপ, বাস্তব রূপ দেখায়। তখন আর ভাবনা থাকে না। সত্য কঠিন, অনেক দুঃখ দাবি নিয়ে আসে। স্বপ্নে তা তো থাকে না, কিন্তু তবু আমরা সেই কঠিনকেই ভালোবাসি। এবার আমরা কবিতাটির প্রকাশ সম্পর্কে দু চার কথা আলোচনা করি।
এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1348 বঙ্গাব্দের জয়শ্রী পত্রিকার আষাঢ় সংখ্যায়। ওই পত্রিকায় যখন কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল তখন কবিতাটির শিরোনাম হিসেবে এই কবিতার 11 সংখ্যক পংক্তিটি অর্থাৎ কঠিনেরে ভালোবাসিলাম এই শব্দবন্ধকে গ্রহণ করা হয়েছিল। রবীন্দ্রনাথের মৃত্যুর পর কবিপুত্র ভাদ্র মাসে একটি কাব্যগ্রন্থ প্রকাশ করেন। এই কাব্যগ্রন্থে নাম শেষ লেখা। এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের জীবনের শেষ 15টি কবিতা সংকলিত হয়েছে। আর রূপনারায়ণের কোলে কবিতাটি 11 সংখ্যক কবিতা। আমাদের সিলেবাসে যখন এই রূপনারায়ণের কোলে কবিতাটি সংগৃহীত হয়, পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা হয়, তখন আমাদের কাউন্সিল এই কবিতাটির নাম হিসেবে রূপনারায়ণের কোলে এই শব্দবন্ধকে গ্রহণ করে। কিন্তু আমরা নিশ্চয়ই জানি যে শেষ লেখা কাব্যগ্রন্থে কোনো কবিতারই নামকরণ ছিল না। সেখানে বিভিন্ন সংখ্যা দিয়ে এই কবিতাগুলোকে ডিনোট করা হতো, যেমন 1 নম্বর কবিতা, 2 নম্বর কবিতা, 3 নম্বর কবিতা, এরকম 1, 2, 3 করে মাথায় লেখা ছিল, কবিতাগুলির মাথায় ডিনোট করা ছিল। এই শেষ লেখা কাব্যগ্রন্থের কবিতাগুলি রবীন্দ্রনাথ লিখেছিলেন 3রা ডিসেম্বর 1939 থেকে 30শে জুলাই 1941 পর্যন্ত। আর আগেই বলেছি এই কবিতাটি লেখা হয়েছিল 13ই মে 1941। এইবার কবিতাটির ভিতরে প্রবেশ করব এবং তার আগে কবিতাটির নামকরণ সম্পর্কে 2-4 কথা জেনে নেব। বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি নদীর ছবি দেখতে পাচ্ছ। এই নদীটি হলো রূপনারায়ণ। এই রূপনারায়ণ নদীর থেকেই রূপনারায়ণ শব্দটি এসেছে। এই নদীটি দক্ষিণবঙ্গের একটি নদী, যার দৈর্ঘ্য 238 কিলোমিটার। মনে রাখতে হবে এই নদীটি ছোটনাগপুরে ধলেশ্বরী নামে উৎপন্ন হয়ে পুরুলিয়া জেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীটি যখন বাঁকুড়ার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, এই নদীটির নাম পরিচিত হয়েছে দ্বারকেশ্বর নামে। ঘাটাল শহরের কাছে অর্থাৎ মেদিনীপুরের ঘাটাল শহরের কাছে শিলাই নদীর সঙ্গে এই নদীটি মিলিত হয়ে রূপনারায়ণ নামে পরিচিত হয়ে প্রবাহিত হয়েছে। এই নদীটি শেষে মিশেছে হুগলি নদীর সঙ্গে। তোমরা ম্যাপে এই রূপনারায়ণ নদীটিকে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে রূপনারায়ণ বলতে রূপনারায়ণ নদীর কথা বলা হয়নি। আসলে যদি এই শব্দটাকে খুব ভালো করে ভাঙি, নারায়ণ শব্দটি, তাহলে তার আবিধানিক যদি বিশ্লেষণ করি তাহলে 2টো জিনিস পাওয়া যায়। একটা শব্দ হচ্ছে নার অর্থাৎ জল, একটা হচ্ছে অয়ন অর্থাৎ আশ্রয়। জল যার আশ্রয় অর্থাৎ নর নারী দিগের আশ্রয়। অর্থাৎ রূপনারায়ণ বলতে যেখানে জীবজগৎ আশ্রয় করে, অর্থাৎ রূপনারায়ণ বলতে এখানে বোঝানো হয়েছে যে ভবসাগর বা জীবন নদ। আমরা দেখেছি জীবন প্রবাহকে বিভিন্ন জন বিভিন্ন সময় নদীর বা সাগরের সঙ্গে তুলনা করেছে। যখন আমরা দেখেছি যে বাউল তত্ত্বের ক্ষেত্রে দেখেছি রূপসাগর, ভবসাগর, কখনো মাইকেলে মধুসূদন দত্তের কবিতায় দেখেছি জীবন নদ। অর্থাৎ এই জীবন প্রবাহকে, গতিময় জীবনকে নদীর প্রবাহের সঙ্গে তুলনা করা হয়েছে। ফলে নারায়ণ বলতে রূপময় জগৎ সংসারকে বোঝানো হয়েছে। এখানেই নামকরণের সার্থকতা। যদিও কারো কারো মনে হতে পারে আক্ষরিক অর্থে রূপনারায়ণের কুলে এই শব্দটি অসম্পূর্ণ, এই শব্দবন্ধটি অসম্পূর্ণ, কিন্তু আসলে ব্যঞ্জনার ক্ষেত্রে এবং আবিধানিক গণ্ডির বাইরে গিয়ে দার্শনিকভাবে বিবেচনা করলে বোঝা যায় যে নামকরণ রূপনারায়ণের কুলে নিতান্তই একটি সার্থক এবং সুপাঠ্য, সুন্দর, সপ্রতিভ নামকরণ। স্ক্রিনে দেখো লেখা আছে কবিতার প্রথমাংশে
রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। অর্থাৎ রবীন্দ্রনাথ তার মৃত্যুর দ্বার প্রান্তে এসে দাঁড়িয়ে, জীবন প্রবাহের তীরে দাঁড়িয়ে জেগে উঠলেন। অর্থাৎ তার নির্ঝরে স্বপ্নভঙ্গ হয়ে এক নবচেতনার জাগরণ ঘটল, এক নূতন বোধের উন্মেষ ঘটল এবং তিনি বুঝতে পারলেন, তিনি জানলেন, তিনি অনুধাবন করলেন এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ এ জগৎ স্বপ্নের মতো মায়াবী নয়, এ জগৎ কঠোর রূঢ় জগৎ, এ জগৎ বাস্তবতার জগৎ। এখানে কোনো কল্পনা, স্বপ্ন কিংবা আশার জায়গা নেই। এখানে আছে জীবন বাস্তবতার রূঢ়তা, এখানে আছে কঠোর সত্যের বিভীষিকা। আসলে আমরা যদি রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থগুলো দেখি, দেখব যে প্রান্তিক কাব্যগ্রন্থ থেকে শুরু করে আরোগ্য, রোগশয্যায়, জন্মদিনে প্রভৃতি কাব্যেই রবীন্দ্রনাথ জগৎ ও জীবন সম্পর্কে অনন্ত জিজ্ঞাসায় ক্লান্ত হয়েছেন। রবীন্দ্রনাথ যেন জীবন মৃত্যুর রহস্যকে স্বপ্ন মনে করেছেন। এই বহু বর্ণময় বিচিত্র অভিজ্ঞতা সমৃদ্ধ জীবন কবিকে শুধুই কল্পনা জগতের মধ্যে নিয়ে গেছেন, ফেলে দিয়েছে এক কুহকের আবর্তে। শ্রান্ত প্রায় চেতনাহীন কবি শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেন জীবন মৃত্যুর স্বরূপে কঠোর এক তপস্যার মধ্যে দিয়ে। আসলে ভগ্ন হৃদয়ের এই শুদ্ধ অনুভবের কাব্যভাষ্যই যেন রূপনারায়ণের কুলে কবিতাটি। অর্থাৎ এক কথায় মৃত্যুর দ্বার প্রান্তে এসে উপস্থিত জীবন সায়াহ্নে কবি রূপনারায়ণের কুলে অর্থাৎ জগৎ সংসারের তীরে দাঁড়িয়ে আত্মচেতনায় জাগ্রত হলেন এবং বুঝলেন এ জগৎ কল্পনাময় নয়, এ জগৎ রূঢ় চেতনার জগৎ, বাস্তবতার জগৎ। কবিতায় পরের অংশে আছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আসলে কবি তার ব্যক্তিজীবন তথা সমগ্র মানব জীবনকে মূল্যায়িত করেন বাস্তবতার, জীবন বাস্তবতার কষ্টিপাথরে। তাই কবির অন্তহীন অনন্ত এই নিরীক্ষার সমাপতন ঘটেছে নিদারুণ ত্যাগের বিনিময়ে। আসলে রবীন্দ্রনাথের জীবন বাঁকে বাঁকে বাস্তবতার রূঢ়তা নখদন্ত উন্মুক্ত করে কবিকে বারবার বিহবল করেছেন, বিপর্যস্ত করেছেন, আঘাতে আঘাতে দুর্বিষহ করে তুলেছেন কবির জীবনকে। এই জীবন সত্যের স্বরূপ অন্বেষণে কবি ছলনাময়ী জীবনের কুহকেই হারিয়ে ফেলেন তার নিজের পরিচয়, বিস্মৃত হন তার আত্মচেতনা। দুঃখের আঘাতে, বিহবলতার আঘাতে, বিফলতার আঘাতে ক্লান্ত হয়ে কবি হৃদয়ে যেন কঠোর তপস্যার মধ্যে দিয়ে অবশেষে জীবন সত্যকে আলিঙ্গন করেছেন। মৃত্যুর দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়ে রূপনারায়ণের কুলে দাঁড়িয়ে অর্থাৎ জীবন নদীর তীরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ যেন আত্মপরিচয় খুঁজছেন এবং এই আত্ম অন্বেষণের মধ্যে দিয়েই সম্পূর্ণ হয় কবির সত্যান্বেষণ। রবীন্দ্রনাথ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অনেক রক্তপাত দেখেছেন। আসলে তার জীবনে এত অভিজ্ঞতা, তিনি বারবার দেখেছেন হিংসা, হানাহানি, রক্তস্রোত, একটা অশান্তিময় জগৎ। রবীন্দ্রনাথ তাই বলছেন, কখনো বলেছেন যে বীরের এই রক্তস্রোত, মাতার এই অশ্রুধারা, এর যত মূল্য সে কি ধরার ধুলাই হবে হারা। তিনি আবার এটাও বলেন যে দুঃখেরে দেখেছে নিত্য, পাপেরে দেখেছে নানা ছলে, অশান্তির ঘূর্ণি দেখি জীবনের স্রোতে পলে পলে। এই জীবনের স্রোতেই তিনি রক্তের অক্ষরে হিংসা হানাহানির যুক্ত অভিজ্ঞতা অর্জনের মধ্যে দিয়ে নিজের রূপ, নিজের চেতনার রূপ, নিজের উপলব্ধির রূপ নিজেই দর্শন করতে পারেন, নিজেকে চেনেন।
আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। আমরা জানি রবীন্দ্রনাথ তাঁর জীবনে 13 বছর বয়সে মাকে হারিয়েছিলেন এবং তারপর থেকে তার সমস্ত একে একে প্রিয়জনদের হারান। ফলে প্রিয়জন হারানোর আঘাতে আঘাতে, বেদনায় বেদনায় কবি নিজের স্বরূপকে চিনতে পারেন। আসলে এই কবিতায় আমি বারবার বলি, একটা ঔপনিষদিক একটা চিন্তা ভাবনা এর প্রকাশ ঘটেছে। সেটি যেমন কিভাবে বোঝানোর চেষ্টা করি একটু। উপনিষদ অনুসারে নিজেকে চেনা যায় নিজের সত্তায় মগ্ন হয়ে। কঠোপনিষদে একটি কথা আছে, বলা হয় যে আত্মানাং শরীরং বিদ্ধি শরীরং রথমেবতু বুদ্ধিং তু সারথিং বিদ্ধি মনঃ প্রগহমেব চ। অর্থাৎ শরীরের অধিষ্ঠিত আত্মাকে রথী, জীবের শরীরকে রথ এবং বুদ্ধিকে রথচালক বা সারথি এবং মনকে লাগাম বা প্রগ্রহ বলে জানবে। আসলে রবীন্দ্রনাথ ছিলেন এই ঔপনিষদিক চিন্তাভাবনার একজন মত্ত, ঔপনিষদিক চিন্তাভাবনার এক সার্থক উত্তরাধিকারী, যে হিসেবে তার আত্ম আবিষ্কার বা তার স্বরূপ উদ্ঘাটন কোনো নতুন ব্যাপার নয়। জীবন সায়াহ্নে এসে রবীন্দ্রনাথ আত্ম উপলব্ধির মধ্যে দিয়ে, নিজেকে চেনার মধ্যে দিয়ে জগৎ সংসারের সমগ্র আঘাতময় জীবনের রূপকে, স্বরূপকে অনুধাবন করবার চেষ্টা করেছেন। তাই তিনি বলছেন, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কবিতার শেষাংশে রয়েছে কিছু অপূর্ব বাক্য। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। অর্থাৎ কল্পনার ডানায় ভর করে থাকলে চলে না, চেতনায় আনতে বাস্তবের রুক্ষ জমিতে নামতেই হয়। কঠিন জীবন সত্যকে ভালোবেসে তাকে উপলব্ধি করেই জীবনের প্রকৃত স্বরূপ জানা যায়। সত্যের এই উপলব্ধিতে কবির মানসিক বিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। আসলে কল্পনার মাধুর্যমণ্ডিত জগৎ থেকে নিজের জীবন এবং জগৎকে উপলব্ধি করার সত্যের কথা এখানে বলা হয়েছে। সত্য কঠিন। অনেক সময় আমাদের জীবনে দেখি যে সত্য সত্যিই কঠিন এবং এই কঠিনই বাস্তব। এই কাঠিন্যের মধ্যে দিয়েই এক বঞ্চনাহীন, মিথ্যাহীন জীবনের দিশা পাওয়া যায়। আর সেই কঠিনকে যে মানুষ সহজভাবে ভালোবাসতে পারে, সে মানুষ জীবন যুদ্ধে জয়ী হয়। তাই সত্য কঠিন হলেও সে কাউকে কোনোদিন প্রবঞ্চনা করে না, তার কাউকে মিথ্যার জালে জড়িয়ে ফেলে না। এটিই কঠিন, একেই কবি ভালোবেসেছেন। তার মনে হয় এই সারা জীবন, মৃত্যু পর্যন্ত এই সারা জীবন দুঃখের তপস্যা, এই তপস্যা দিয়েই চরম সত্য অর্থাৎ জীবনের একমাত্র পরম এবং চরম এবং শেষতম সত্য মৃত্যুকে সাদরে গ্রহণ করেই সত্যের দারুণ মূল্য লাভ করতে হয়। অর্থাৎ এই মৃত্যুকেও সহজভাবে গ্রহণ করেই কবি যেন হয়ে ওঠেন মৃত্যুঞ্জয়, শোকজয়ী অশোক, নিমেষহীন অনিমেষ, মৃত্যুজয়ী মৃত্যুঞ্জয়। এই জীবনে বারবার দুঃখ আসে, আঘাত আসে। রবীন্দ্রনাথ বলেন, আঘাত আসুক নব নব, আঘাত খেয়ে অচল রব। আসলে তার মতে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লয় সহজে। এই সত্যকে সহজভাবে গ্রহণ করার মধ্যে দিয়ে, মৃত্যুকে সহজভাবে গ্রহণ করার মধ্যে দিয়ে, দুহাত বাড়িয়ে মৃত্যুকে আলিঙ্গন করার মধ্যে দিয়ে সত্যের দারুণ মূল্য, সত্যের দারুণ ঋণ, জীবনের ঋণ পরিশোধ করতে চান কবি।
রবীন্দ্রনাথ তাই খুব সহজেই বলতে পারেন, কে বলে সব ফেলে যাবি, মরণ হাতে ধরবে যবে, জীবনে তুই যা করেছিস মরণে সব নিতে হবে। অর্থাৎ মৃত্যুর মধ্যে দিয়ে এই সারা জীবন পাওয়ার প্রাপ্তির দেনা শোধ করতে হবে এবং কঠিন সত্যকে সাদরে গ্রহণ করেই মানুষ তার জীবনের আদর্শকে প্রতিষ্ঠিত করে শোকজয়ী অশোক এবং মৃত্যুজয়ী মৃত্যুঞ্জয় হয়ে উঠতে পারেন। কৃত্যের মধ্যে দিয়েই, কর্মের মধ্যে দিয়েই তিনি বেঁচে থাকেন আমাদের মনে। তাই আজও রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের কবিতা এতটা প্রাসঙ্গিক। রোম্যান্টিক মোহে বহু দীর্ঘ সাহিত্য জীবন কাটিয়ে রবীন্দ্রনাথ মৃত্যুর ঠিক পূর্ব মুহূর্তে কঠোর, কঠিন, নীরস, শুষ্ক, রুক্ষ, নিকষ, নির্মম, দুঃখময় জীবনকে আলিঙ্গন করেছেন। রূঢ় বন্ধুর পথে বেদনায় ও আঘাতে রাতুল রক্তাক্ত হতে হতে চরম এই কঠিন সত্যকে উপলব্ধি করেছেন। সেই আলিঙ্গনের শুষ্ক আকুতি ব্যক্ত হয়েছে তার জীবন প্রবাহের শেষ লহমায়। কঠিন তপস্যায় আত্মমগ্ন থেকে আত্মস্বরূপ অবলোকনের জন্য উগ্রীবতার মধ্যে দিয়ে প্রকৃতপক্ষে রূপনারায়ণের তীরে দেখা জীবন কবির কাছে স্বপ্নময়তার স্বপ্ননীল আবরণে আবৃত থাকেনি, তৈরি করেনি কুহকের ঘনান্ধকার। রক্তরঙে লাঞ্ছিত সেই জীবন নিতান্তই বাস্তব, কঠিন। সেই কঠিন জীবনের মুখোমুখি উপনীত হয়ে, উদ্বাহু হয়ে সেই জীবন সত্যকে আহ্বান করেছেন কবি। তাই তো রূপে রসে পূর্ণ মায়ামী এই কল্পনাময়ী জগৎ সংসারের অশান্ত বিচিত্র জীবন সম্ভার থেকে বিষণ্ণ কবিমন কঠিন, রুক্ষ, বঞ্চনাহীন জীবন সত্যকে খুঁজে পেয়েছেন তার শাশ্বত দর্শনের মধ্যে দিয়ে। তিনি এই জন্যই বলতে পারেন, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। আমরা জানি দ্য বিউটি ইজ ট্রুথ, দ্য ট্রুথ ইজ বিউটি। অর্থাৎ অতীন্দ্রিয় জগতের দ্রষ্টা পুরুষ রবীন্দ্রনাথ যৌবনের তরঙ্গে উচ্ছ্বসিত তরি ভাসিয়ে যাত্রা শুরু করেন। তখনই বিক্ষুব্ধ ঝঞ্ঝার মতো একটা অসম্ভব আঘাত তাকে বারবার বিপর্যস্ত করে, ফলে সে বিচ্ছিন্ন দ্বীপের মতো হয়ে যায়। কত যে আঘাত, কত যে বঞ্চনা, কত লাঞ্ছনা, কত প্রেমাঘাত, শোকাঘাত, রূপাঘাত নেমে এসেছিল তার জীবনে। তাই তিনি বলতে পারেন, দুঃখের আধার রাত্রি বারে বারে এসেছে আমার দ্বারে। রবীন্দ্রনাথ যেন মৃত্যুর তোরণ থেকে অজানার আভাসে বলে ওঠেন, দেখিলাম অবসন্ন চেতনার গধূলি বেলায়, দেহ মোর ভেসে যায় কালিন্দী স্রোত বাহি অন্তহীন তমিশ্রায়। সেই কালিন্দী স্রোত এখানে রূপনারায়ণের জীবন স্রোত, ভব নদী, রূপসাগর। এখানে রূপাতীতের আত্মপ্রকাশ, সীমের মাঝে অসীমের মতো রূপের মাঝে অরূপের সন্ধান। স্বচ্ছ জ্যোতির্ময় আত্মার যে বাণীদেহ, তাই তার এই উপলব্ধির দর্শন। পূর্বজ্ঞান, পূর্ব দর্শনে, পূর্ণ চেতনায় তিনি আত্ম আবিষ্কৃত আমিকে, বড় আমিকে জানার নিরলস প্রচেষ্টার বহিঃপ্রকাশ ঘটান এই কবিতায়। বৈরাগ্য ও আনন্দের যে একার্থতা, তাই তার উপলব্ধি করেছেন সত্যের পরম শক্তিকে। এই জ্যোতির্ময়ের সাধনা সারা জীবন রবীন্দ্রনাথ রূপনারায়ণের সারা জীবন করেছেন। রূপনারায়ণের কুলে এসে তাকে গ্রহণ করলেন স্বরূপে
নিঃসংকোচে সমহিমায় এবং স্বতন্ত্র রূপে অসংখ্য জীবন মৃত্যুর উপলব্ধির সত্য জাগরণ উন্মেষের মধ্যে দিয়ে। আসলে রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করেন, বারবার স্বীকার করেছেন যে মৃত্যুর নিবিড় উপলব্ধি আমার কাব্যের এমন একটি বিশেষ ধারা, নানা বাণীতে যার প্রকাশ। আসলে তন্দ্রাচ্ছন্ন কবির যেন নির্ঝরে স্বপ্নভঙ্গ হয়ে বাস্তবতার ভাবময় জীবনকে কাটিয়ে রূঢ় কঠোর সত্যের লীলা খেলায় নিজেকে অবতীর্ণ করেছেন কবি। বন্ধুরা, আশা করি এই কবিতাটি সম্পর্কে একটি ধারণা তোমরা পেয়েছ। যদি কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিও, আমরা নিশ্চয়ই সেই প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব। আর ভিডিওটি কেমন লাগলো সেটিও কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিও। ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরও অনেক ভিডিও তোমাদের জন্য অপেক্ষা করছে এবং বন্ধুদের সঙ্গে চ্যানেলটি প্লিজ শেয়ার করে নিও। থ্যাংক ইউ।